আর শোনো, ওই তপোবন জঙ্গলের মধ্যখানে বাস করে ত্রিকালদর্শী এক তান্ত্রিক বাবা। উনি সব জানে, ওনার কাছে কোনো কিছুই অজানা নয়। আমি ওনার থেকে ঠিক জেনে নিয়ে আসবো তোমাকে কিভাবে ফুল থেকে মানুষ বানানো যায়। আমি তুমি সামনে তাকিয়ে দেখো, আমি একজন ফুল রাজকুমারী। দাদা, আমি তোমার বোন। দাদা, আমি তোমার সেই বোন। মন্ত্রীর সহধর্মিণী আমাকে এইখানে জীবন্ত পুঁতে দিয়েছিল। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ফুল হয়ে ফুটে উঠেছি। তুই বেঁচে আছিস বোন? আমি কখনো ভাবতে পারিনি তোকে এভাবে খুঁজে পাবো, কিন্তু তোকে ফুল থেকে মানুষ বানাবো কিভাবে সে উপায় যে আমার জানা নেই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন বেঁধে রেখেছো? তোকে ছাড়বো না। তোকে ছেড়ে দিলে আমার তো লাভ নেই। তাহলে আমি ওই রাক্ষসকে মেরেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। সেটা সম্ভব নয়, কারণ তার প্রাণ ভোমরা একটা বাক্সে সংরক্ষিত আছে। না না, ওই রানীকে এত কিছু করেও জব্দ করা যাচ্ছে না। ছেলে মেয়েকে হারিয়েও ওর এত অহংকার। কাল কুঠুরিতে থেকেও যেন আগুনের ফুলকির মতো জ্বলছে। কিছু একটা করতে হবে আমাকে এই রানীর গুমর ভাঙার জন্য। রানীমা, আমার একটা মাথায় বুদ্ধি এসেছে। তোর আবার কি বুদ্ধি মুখপুরি? আমি বলি কি রানীমা, আপনি বরং ওই কাল কুঠুরিতে কাল সর্প ছেড়ে দিন, একেবারে যেন আপনার শত্রু শেষ হয়ে যায়। কিন্তু দাসী, আমি কাল সর্প পাবো কোথায়? শূর্পণখা বেদিনী। সে আবার কে? ওই বেদে পল্লীতে বাস করে শূর্পণখা বেদিনী। তার কাছে গেলে কাল সর্প পাওয়া যাবে। ঠিক আছে, কাল ভোরে যাব, তাহলে তৈরি থাকিস। যেই কথা সেই কাজ। দাসী অম্বিকা আর ময়নামতি বেদে পল্লীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এই লাও দাসী, তুমি আমাকে বলেছিলে আমি এই জাপিতে কাল সর্পগুলো রেখেছি, নিয়ে যাও। এই নিন, এটা আপনার উপহার। আর শুনুন, এটা যদি কেউ জানতে পারে তাহলে আপনার গর্দান নেওয়া হবে। না না রানীমা, আমি কাউকে কিছুই বলবো না। মনে থাকে যেন। এই বলে ময়নামতি আর দাসী অম্বিকা প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। এই তো, এই কাল সর্পগুলো ওই অহংকারী রানীর কারাগারে ছেড়ে দেব। দেখি ওর এত অহংকার কোথায় থাকে। এই বলে রানী কালকুটুরিতে কাল সর্প ছেড়ে দিল। কিন্তু একটা সাপও রানীমাকে দংশন করে না। আর কাল সর্প চলে যাওয়ার সময় রানী বলে উঠল, কি হলো কাল সর্প? আমাকে দংশন না করে চলে যাচ্ছ? জানি আমি যে জমেরও অরুচি। কাল সর্প চলে যাওয়ার সময় রানীমাকে বলে ওঠে, তুমি এত চিন্তা করো না রানী, আমি বলছি তোমার কিছুই হারায়নি। তুমি একদিন সব ফিরে পাবে, তবে সেদিন আর বেশি দেরি নেই। তুমি আর একটু ধৈর্য ধরো। এই বলে কাল সর্প সেখান থেকে চলে গেল। আর ময়নামতি সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলে, ধুর ধুর, এ কেমন রানী? একে তো সাপেও দংশন করে না। কি বললো কাল সর্প? আমি সব ফিরে পাবো? জানি না কাল সর্পের কথা সত্যি হবে কিনা। এই বলে রানী আবার ওই যুবকের কথা ভাবতে থাকলো। জানি না
ওরা ওই যুবকের সাথে কি করেছে, কেমন আছে ওই যুবক, ওর কথা মনে হলেই খুব কষ্ট হচ্ছে। এই কথা ভাবতে ভাবতেই অন্ধ কুঠুরির সামনে এক দাসী রানীমার জন্য খাবার নিয়ে আসলো আর রানীমাকে বলল, কি হয়েছে রানীমা, কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমাকে একবার বলুন। দাসীর কথা শুনে রানীমা কিছুক্ষণ চুপ করে থেকে সমস্ত কথা খুলে বলল। আর দাসী বলল, ও ওই যুবক, ওকে তো মারতে মারতে রাজপ্রাসাদের বাইরে বের করে দিয়েছে। জানি না এখন কোথায় আছে, বেঁচে আছে কিনা। এই কথা শুনে রানীমা চিৎকার করে বলে উঠল, না না, এ হতে পারে না। শান্ত হন রানীমা, শান্ত হন, এভাবে কাঁদবেন না। তুমি আমার একটা কাজ করে দেবে? তোমার যা লাগবে আমি দেব। আমার এই সোনার হারটা তুমি নিয়ে যাও। না না রানীমা, তার প্রয়োজন নেই। আপনার কি কাজ করতে হবে সেটাই বলুন। তুমি কি পারবে ওই যুবকের খোঁজ এনে দিতে? ওই যুবক কি বেঁচে আছে নাকি মরে গেছে, তা কি আমাকে জানাতে পারবে? রানীমা, আমি চেষ্টা করব খুঁজে এনে দিতে, আপনি চিন্তা করবেন না। এ কথা বলে দাসী সেখান থেকে চলে গেল। আর ওইদিকে রাজকুমার রাজকন্যাকে নিয়ে নন্দপুর রাজপ্রাসাদে প্রবেশ করেন। আর রাজকন্যাকে দেখে রাজা অনেক খুশি হয়ে রাজকুমারকে বলেন, তুমি আমার কন্যাকে রক্ষা করেছ, তুমি আমাদের বংশের সম্মান রক্ষা করেছ, তার জন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। বলো বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। আমার এখন আর কিছুই চাওয়ার নেই, কখনো প্রয়োজন হলে আমি ঠিক চেয়ে নেব। আচ্ছা বেশ, তাহলে তাই হোক। তুমি আমার রাজকন্যাকে রক্ষা করেছ, এখন থেকে তুমি এখানেই থাকবে। এ কথা বলে মহারাজা সেখান থেকে নিজ কক্ষে চলে যায়। আর রাজকুমার রাজকন্যার কাছে যায়। রাজকুমার রাজকন্যার কাছে গিয়ে বলে, আমি জঙ্গলে যাচ্ছি, তুমি যাবে? আমি যাব, আমাকে তোমার সাথে নিয়ে যাবে? রাজকন্যার কথায় রাজকুমার হ্যাঁ সূচক সম্মতি দিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেখানে প্রবেশ করতেই দেখতে পান একজন মহিলা মাটিতে পড়ে আছেন। তখন রাজকুমার আর রাজকন্যা ওই মহিলাকে নিয়ে আবার রাজপ্রাসাদে ফিরে আসেন এবং ওনার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকেন। কে আমি? এখানে কি করে এলাম? দাসীর প্রশ্নে রাজকন্যা সমস্ত কিছু খুলে বলেন। সাথে রাজকন্যা এটাও বলেন, আপনি যতদিন না সুস্থ হচ্ছেন এবং আপনার সব কথা মনে করতে পারছেন, ততদিন এই রাজপ্রাসাদেই থাকবেন। একথা বলে রাজকুমার ও রাজকন্যা এখান থেকে চলে যান। আর ওইদিকে উদয়পুর রাজ্যের রানী বসে বসে ভাবতে থাকেন, এতগুলো দিন কেটে গেল, এখনো দাসী খবর নিয়ে এলো না। জানি না ওই যুবকের কি হলো। আর একটা নতুন দিনের সূচনা হলো। উদয়পুর রাজ্যের নতুন রাজা আরো এক কূটনৈতিক পরিকল্পনা করল এবং সে তার পরিকল্পনা সত্যি করার জন্য সবাইকে ডেকে পাঠালো। সবার উপস্থিতিতে নতুন রাজা বলল, এই আমাদের রাজত্ব বাড়াতে হবে, তার জন্য আমি পাশের রাজ্যে আক্রমণ করতে চাই। আপনি শুধু একবার বলুন, এক্ষুনি পাশের রাজ্যে আক্রমণ করব। শুধু আক্রমণ করলেই হবে না, শুনেছি পাশের রাজ্যের রাজকন্যা অনেক সুন্দরী, তাকেও আমার চাই। তাই হবে রাজামশাই, আপনি শুধু একবার হুকুম করুন। ঠিক আছে, তুমি সেই মতোই সৈন্য প্রস্তুত করো। একে একে সব রাজ্য আমি দখল করে নেব, আগে পাশের রাজ্য দিয়ে শুরু হোক। একথা বলে মন্ত্রী সেখান থেকে নিজ কক্ষে চলে যায়। আর সেনাপতি নতুন রাজার আদেশ মতো সৈন্য প্রস্তুত করতে শুরু করে। আর ওইদিকে গুপ্তচর নন্দপুর রাজ্যে যুদ্ধের খবর নিয়ে যান আর রাজাকে বলেন, হ্যাঁ মহারাজ, এক বিশেষ খবর নিয়ে এসেছি, খুব বিপদ আমাদের রাজ্যে।
এই নতুন বিপদের খবর নিয়ে এসেছো গুপ্তচর? আবার কোন বিপদ পড়লো আমাদের রাজ্যে? মহারাজার প্রশ্নে গুপ্তচর সমস্ত কিছু খুলে বলেন আর রাজকন্যার কাছে খবর পাঠান। রাজকন্যার রাজকুমার বাগানে দাঁড়িয়ে গল্প করছিলেন। ঠিক সেই সময় এক সেপাই গিয়ে বলেন, মহারাজ আমাদের ডেকেছেন, এখনই আপনারা রাজামশাইয়ের সাথে দেখা করুন। বড় বিপদ আমাদের, পাশের রাজ্যের রাজা আমাদের উপর আক্রমণ করবেন। আপনারা এখনই রাজমহলে গিয়ে রাজার সাথে দেখা করুন। হামলা! আবার আমাদের রাজ্যে বিপদ! চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমাদের রক্ষা করব। একথা বলে সেপাইয়ের সাথে রাজকুমার আর রাজকন্যা রাজপ্রাসাদের দিকে হেঁটে চলল। এখন কি করব আমরা? ওই রাজ্যের থেকে আমাদের রাজ্যের সৈন্য সংখ্যা অনেক কম। আমরা যদি পরাজিত হয় আমাদের রাজ্যে অনেক বড় বিপদ ঘনিয়ে আসবে। তোমরা এসে গেছো, তাহলে শোনো, ওই রাজা মোটেও ভালো নয়, অনেক লুটপাট করবে এবং অনেক হিংস্র। তাই আমি রাজ্যের মহিলা ও বাচ্চাদের অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করছি। খুব ভালো কথা। আমরা হয়তো জিততে পারবো না। রাজকন্যা তুমি চলে যাও, আর রাজকুমার তুমি আমার মেয়েটার সাথে যাও। রাজমহলের পিছন দিকে তোমরা বেরিয়ে যাবে, অন্য রাজ্যে গিয়ে তোমরা বসবাস করবে। না বাবা, আমি যাব না। এই বিপদের দিনে আমি তোমাকে কোনোভাবেই একা রেখে যেতে পারবো না। আপনি কেন ভাবছেন আপনি হেরে যাবেন? যুদ্ধ করার আগে মনোবলটা খুব জরুরি। আপনি মনোবল হারাবেন না, মনোবল শক্ত করে রাখাটা খুব জরুরি। বাবা, আমাদের সৈন্য সংখ্যা খুবই কম, তাই আমরা যুদ্ধে জিততে পারবো না। যুদ্ধে নামার আগে আপনি হেরে যাচ্ছেন রাজামশাই। মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর তাছাড়াও আমিও তো কোথাও যাচ্ছি না, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব। আমিও বাবা। না বাবা, এই বিপদের সময় রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। চলে যাওয়ার মতো রাজকন্যা আমি নই। ঠিক আছে, তবে তাই হোক। সেনাপতি, সৈন্য রেডি করো। যথাজ্ঞা মহারাজ। এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আমাদের রাজ্যের সোনা তো দূরে থাক, একটা শুকনো পাতাও যেন না নিয়ে যেতে পারে। একদম মহারাজ, একদম। এরপর পুরো একদিন যুদ্ধ হয়। যুদ্ধে দুই রাজ্যেরই অনেক সৈন্য আহত হয় এবং সেই যুদ্ধে উদয়পুর রাজ্য পরাজিত হয়। পরাজিত হয়ে নতুন রাজা আর সেনাপতি খালি হাতে ফিরে যায়, আর নন্দপুর রাজ্যে খুশির বন্যা বয়ে যায়। উদয়পুর রাজ্যের রাজা পরাজিত হয়ে বলেন, ছি 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 ছি, আমরা এই যুদ্ধে হেরে গেলাম। কিন্তু এত সৈন্য কম হওয়ার পরে ওরা আমাদের কিভাবে হারালো? চিন্তা করবেন না মহারাজ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। তারপরেও রাজ্য এবং রাজকন্যা আপনারই হবে। ওইদিকে অন্ধকার কুঠুরিতে বসে মহারানী চিন্তা করছে। তুমি এখনো কেন এলে না দাসী? তুমি কি ওই যুবককে খুঁজে পাওনি? তাহলে ওই যুবক এখনো বেঁচে নেই? একথা ভাবতেই আমার অন্তরটা দৌড়ে মুচড়ে উঠছে। হায় সৃষ্টিকর্তা, আমি কি কখনো আমার সন্তানকে দেখতে পাবো না? এর থেকে আমার মৃত্যু শ্রেয়। ওইদিকে নন্দপুর রাজ্যে বিজয়ের আনন্দে খুশির বন্যা বয়ে যাচ্ছে। খুশিতে রাজকন্যা বলতে থাকে, আমরা জয়লাভ করেছি বাবা, আমরা জয়লাভ করেছি। এই সব কিছু হয়েছে তোমার জন্য বাবা। বলো, তোমার কি পুরস্কার চাই? আমি রাজকন্যাকে বিবাহ করতে চাই রাজামশাই। এ তো অতি উত্তম প্রস্তাব বাবা। বিবাহের জন্য প্রস্তুত হও, রাজপ্রাসাদে বিবাহের আয়োজন করো। রাজার কথায় রাজকুমার ও রাজকন্যা খুব খুশি হয়। কিন্তু ওইদিকে জঙ্গলে বুড়িমা ও গুরুদেব খুব চিন্তা করতে থাকেন। বুড়িমা বলেন, অনেক দিন হয়ে গেল রাজকুমার নন্দপুর রাজ্যে গেছেন, এখনো তো ফিরে আসেননি। তাহলে কি রাজকুমারের কোনো বিপদ হলো? তা হতে পারে না। রাজকুমার জানে তার মা তার পথ চেয়ে বসে আছে। সে কখনোই তার লক্ষ্যভ্রষ্ট হবে না। আমাদের তার খোঁজ করতে হবে, তার জন্য টিয়া পাখিকে দরকার। গুরুদেব বুড়িমাকে একথা বলে টিয়া পাখিকে ডেকে পাঠান। টিয়া পাখি সেখানে উপস্থিত হলে গুরুদেব বলেন,
টিয়া পাখি, তোমাকে আমাদের একটা সাহায্য করতে হবে। কি সাহায্য গুরুদেব? আমাকে বলুন, আমি তা করার চেষ্টা করব। তোমাকে নন্দপুর রাজ্য থেকে রাজকুমারের খোঁজ নিয়ে আসতে হবে। রাজকুমারের কি কোনো বিপদ হয়েছে কিনা তার খোঁজ নিয়ে আসতে হবে তোমাকে। অবশ্যই গুরুদেব, আমি আজকেই যাব রাজকুমারীর খোঁজ নিয়ে আসতে। একথা বলে টিয়া পাখি বিদায় নিয়ে উঠতে উঠতে নন্দপুর রাজ্যে প্রবেশ করে এবং দেখতে পায় সেখানে অনেক বড় আয়োজন হচ্ছে। কিসের আয়োজন হচ্ছে তা জানার জন্য টিয়া পাখি আড়ালে একটা গাছে চুপটি করে বসে থাকেন। ঠিক কিছুক্ষণ পরেই দুই দাসীর মধ্যে কিছুক্ষণ কথোপকথন টিয়া পাখি শুনতে পায়। আমাদের রাজকুমারীর ভাগ্য খুব ভালো। কত সুদর্শন শক্তিশালী একজন রাজকুমারকে বিয়ে করতে যাচ্ছেন। তা যা বলেছিস, আমাদের রাজকন্যাই বা কম কিসে। টিয়া পাখি আড়াল থেকে সব কথা শুনে বুঝতে পারেন রাজকুমার নন্দপুর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করতে যাচ্ছেন। সব শুনে টিয়া পাখি জঙ্গলের উদ্দেশ্যে উঠতে থাকে এবং সেখানে গিয়ে বুড়িমা ও গুরুদেবকে বলেন, গুরুদেব, গুরুদেব, আমাদের রাজপুত্র নন্দপুর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করতে যাচ্ছেন। রাজপুত্রের বিবাহ কবে? আগামীকাল পরশু রাজকুমারের বিবাহ। বুড়িমা, আমাদের এখনই নন্দপুর রাজ্যে যেতে হবে। রাজকুমার তার লক্ষ্য থেকে সরে যাচ্ছে, তাকে সতর্ক করতে হবে। ঠিকই বলেছেন গুরুদেব, আমাদের এখনই রাজকুমারের কাছে পৌঁছাতে হবে। চলুন গুরুদেব, এখনই চলুন। এই কথা বলে বুড়িমা, গুরুদেব আর টিয়া পাখি নন্দপুর রাজ্যের দিকে রওনা করে দিল। তা বন্ধুরা, কি মনে হয় রাজকুমার কি পারবে রাজকন্যাকে বিবাহ করতে, নাকি বিয়ের আসর থেকে চলে যাবে তার মাকে উদ্ধার করতে? জানতে হলে দেখতে থাকুন আমাদের পরবর্তী এপিসোড।